আমার ৭ রাজার ধনে ওরা চিনল না, মন খারাপ করিস না মা, সবাই কি আর খাঁটি সোনা চিনে? আমাগো চাইতে অগো বেশি তারা দেখছি। ভালো করছস মা, তুই চইল্লা আইসা। তাও তো আমার মাইয়ারা চোখের সামনে দেখতাছি। যে অমানুষ ওরা, কোন দিন মাইরা বুড়িগঙ্গা ফালায়া দিত আমরা খোঁজও পাইতাম না। তাহেরার মন আজকে অত্যাধিক ভালো। নিতুর সাথে তিনি ফোনে কথা বলেছেন। মেয়েটা দমে দমে তাকে মা বলে ডাকছে, শুনেই তার মন প্রাণ জুড়িয়ে গেল। এত ভালো চাকরি করে মেয়েটা, অথচ কত সুন্দর করে ভদ্রভাবে কথা বলে। নিতুকে বউ করে আনার জন্য তাহিরা বেগমের আর তর সইছে না। যত শীঘ্রই সম্ভব নিতুকে ঘরে তুলতে চান তিনি। এই জন্যই নবনীকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছে। নবনীতের ইউনিয়ন পরিষদেও ডিভোর্স নোটিসের 1 কপি পাঠানো হয়েছে। এখন ভালোই 90 দিন কেটে গেলে ডিভোর্স হয়ে যাবে। অফিসে ঢুকতেই তামিম দেখল নিতু হাসি মুখে বসে আছে তার কেবিনে। পরনে একটা সবুজ শাড়ি, ম্যাচিং করে রেশমি চুড়িও পরেছে। তামিম থমকে দাঁড়ালো। নবনীর কথা মনে পড়ে গেল তামিমের। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো নবনীর কথা ভাবতেই। বিয়ের পর প্রথম তামিমের বেশ ভালো লাগতো নবনীর হাতের চুরির শব্দ। রাতে ঘনিষ্ঠ হতে গেলে মাঝে মাঝে নবনীর হাতে তামিমের বলিষ্ঠ হাতের চাপে ভেঙে যেত চুরি। মাঝে মাঝে তো নবনীর হাতও কেটেও যেত। কিন্তু তাহিরা বেগম বিরক্ত হয়ে গেলেন নবনীর চুরির শব্দে। একদিন তামিমের সামনেই নবনীকে ধমকালেন বস্তির মেয়েদের মতো সব চুরি পড়ে বলে। সেই সাথে নবনীর পরিবারকে আচ্ছা মতো ধোলাই করলেন। তামিম মায়ের কথার উপর কথা বলে না। সেদিন তার খারাপ লাগলেও তাই কিছু বলেনি। উল্টে নবনীকে ধমকে বলেছে এই বাড়িতে এসব কেউ পছন্দ করে না। তামিম নিজেও বিরক্ত। আজ এতদিন পর তামিমের মনে হলো সে কি আসলেই বিরক্ত হতো। মায়ের উপর কথা বলতে না পারার জন্য আজ জীবনে কত পরিবর্তন এলো। তামিম নবনীকে ডিভোর্স নোটিশও পাঠিয়ে দিল। অথচ তামিম কি কখনো নবনীকে ছেড়ে দিতে চেয়েছে? নিজেকে সে শুদ্ধতম পুরুষ বলে দাবি করে না। নবনীর সাথে বিয়ে হবার আগেও দুজনের সাথে তামিমের শারীরিক সম্পর্ক ছিল। কিছু পুরুষের মতো তামিমেরও প্রতিদিন একই খাবারে অরুচি, তাই বলে ছেড়ে দেবার ইচ্ছেও ছিল না। গাছেরও খাবে তলারও কোড়াবার মতলব ছিল তার। কি হলো অথচ? তবে তামিম এটা অস্বীকার করবে না, নবনীর প্রতি তামিমের অন্যরকম একটা মায়া রয়েছে। হয়তো 3 বছরে একই ছাদের নিচে থেকেছে বলে আজ স্বপ্নের মতো লাগছে সেসব দিন। নিতু তামিমকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে হাত ধরে নাড়া দিয়ে পড়ল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তামিম কিছুটা চমকে গেল, ভাবনায় ছেদ পড়ায়। একটু থেমে পড়ল। তুমি আজ আমার কেবিনে এভাবে সেজেগুজে কেন? নিতু হেসে বলল, বুকারাম, আমি জানতাম তুমি ভুলে যাবে। মনে নেই আজকে আমাদের অফিসে নতুন বস আসবে? বড় সান্না গতকাল মিটিংয়ে বলে দিলেন ওনার একমাত্র ছেলে আজকে থেকে এই অফিসের দায়িত্ব নেবেন। আবার আজকে নতুন একটা প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। বাহিরের দেশ থেকে আমাদের ক্লায়েন্ট আসবে। সবাইকে অবশ্যই পরিপাটি হয়ে আসতে বলেছে। তাই আমি তোমার জন্য আমার সাথে ম্যাচিং করে শার্ট নিয়ে এলাম। আমি তো জানি তুমি আজও আয়রন না করে কুচকানো একটা শার্ট পরে চলে আসবে। তামিম মুচকি হাসল। নবনী থাকতে তামিমের সব জামা কাপড় সে ধুয়ে ইস্ত্রি করে রাখত। নবনী নেই আজ কয়েকদিন হলো। তার জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে। বাসায় খাবারও হচ্ছে না। কে রান্না করবে? হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। নিতু শপিং ব্যাগ রেখে চলে গেল। তামিম শার্ট চেঞ্জ করে নিল। পুরো অফিস জুড়ে আজকে কেমন সাজ রব। নতুন সোফা এসেছে, চেয়ার এসেছে। বসের কেবিনের দিকে একটা বুক শেলফ নিয়ে যাওয়া হচ্ছে। নতুন বস নিশ্চয়ই বই পড়তে ভালোবাসেন। তামিমের আবারও নবনীর কথা মনে পড়ল। কি ভীষণ পড়ার শখ ছিল নবনীর। তামিম একবার তাকে 2টো বইও কিনে দিয়েছে মায়ের আড়ালে। কি যেন নাম ছিল, মনে করতে পারল না তামিম। কিন্তু শেষ রক্ষা হলো না। তাহিরা বেগম একদিন দেখলেন নবনী কিচেনে দাঁড়িয়ে রান্না করছে আর পড়ছে, আর মিটিমিটি হাসছে। তিনি বই নিয়ে এলেন নিজে পড়বেন বলে। তারপর আর ফিরিয়ে দেননি নবনীকে। এইসব ভাবতে ভাবতে তামিমের হঠাৎ করে মনে হলো, নিতু কি নবনীর মতো হবে? তাহিরার এসব কি নিতু কখনো মেনে নিবে? উত্তর খুঁজে পায় না তামিম। বাহিরের সবার হুটোপুটি শুনে তামিম বুঝতে পারল নতুন বস এসেছে। সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিতু, অরুণা, লিমার হাতে ফুলের মালা স্যারকে পরানোর জন্য। সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে।
তামিম তাকিয়ে দেখলো বড় স্যারের পেছনে 25-26 বছর বয়সী একটা ছেলে ঢুকছে। পরনে একটা হালকা গোলাপি কালারের পাঞ্জাবি এবং সাদা পাজামা, মাথায় একটা কালো টুপি। তামিমের চাইতে 2 ইঞ্চি লম্বা হবে, চেহারায় কেমন একটা অদ্ভুত পবিত্রতা, স্নিগ্ধ কোমল লাগছে দেখতে। তামিম জানতো গোলাপি মেয়েদের রং, ছেলেদেরও যে এত ভালো লাগে তা আগে বোঝেনি। ছেলে হয়েও তামিমের চোখ আটকে গেল। তাকিয়ে থাকতে থাকতে কখন সে তামিমের সামনে এলো তামিম খেয়াল করলো না। বড় স্যার তামিমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল, উনি হচ্ছেন তামিম সাহেব, আমাদের উৎপাদন বিভাগ উনি দেখেন। আর তামিম সাহেব, এই হচ্ছে আমার ছেলে মেঘালয় আহমেদ মেঘ। মেঘ হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, কিন্তু তামিমের সেদিকে কোনো খেয়াল নেই। মুচকি হেসে মেঘ জড়িয়ে ধরল তামিমকে। মেঘ জড়িয়ে ধরতেই ধ্যান ভাঙল তামিমের। নিজের অমনোযোগিতার জন্য লজ্জা পেল। মেঘকে সরি বলতেই মেঘ মুচকি হেসে বলল, ইটস ওকে ব্রাদার। মেয়েদের সাথে মেঘ আর হাত মেলালো না। নিতু মালা পরাতে গেলে মেঘ মুচকি হেসে বলল, প্লিজ এসব ফর্মালিটি আমার সাথে করবেন না। আমাকে মালা দিয়ে এভাবে বরণ করতে হবে না। কোরবানির হাটের গরুর মতো লাগে যেন। নিতু পিছিয়ে গেল। মেঘ বলল, সবাই নিজের কেবিনে যান, কাজ করুন, বিকেলে মিটিং হবে। মেঘ নিজের কেবিনে চলে গেল। নিতু তামিমের সাথে তামিমের কেবিনে গিয়ে বলল, নতুন বস কি হ্যান্ডসাম, তাই না তামিম? আমি তো অলরেডি ক্রাশ খেয়ে গেছি। তামিম বলল। আসলে অনেক হ্যান্ডসাম, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি দেখে। নিতু হাসতে হাসতে বলল, তোমার সাথে রিলেশন না থাকলে আমি নিশ্চিত ওনার সাথে লাইন মারার চেষ্টা করতাম। নিতুর কথা শুনে তামিম নিজেও হাসলো এবং প্রথমবারের মতো খেয়াল করলো নিতু এরকম একটা কথা বলার পরেও তামিমের রাগ হচ্ছে না। অথচ নবনীর ফোনে একদিন একটা লোক রং নাম্বারে কল দিয়েছিল বলে তামিমের মাথা গরম হয়ে গেছে। তামিমের নিজেকে কেমন নড়বড়ে মনে হচ্ছে আজ। কেন এমন লাগছে তার? নবনীর কথা কেন বারবার ভাবছে সে? হিসেব মেলাতে পারছে না। সবার হিসেব কি মেলে এক জীবনে? খারাপ সময় দেরিতে যায়। নবনীর মনে হলো তারও তেমন অবস্থা। দিন কাটছে না কিছুতেই যেন। সারা দিন মাকে টুকটাক সাহায্য করে, 2 বোনের স্কুলের পড়াই সাহায্য করে কিছুটা, কিন্তু এসবের মধ্যেও নবনীর মধ্যে অস্থিরতা কাজ করে। বুকের ভেতর একটা ব্যথা ক্ষণে ক্ষণে মাথা চারা দিয়ে ওঠে। মায়া কি একেই বলে? কার প্রতি মায়া? যারা তাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়েছে তাদের জন্য কেন এত মায়া লাগছে? আচ্ছা, ওদেরও কি নবনীর জন্য এরকম লাগে? জানা নেই নবনীর। অবশেষে নবনীর ডিভোর্স হয়ে গেল। বুকের ভেতর চুরমার হয়ে যাওয়ার মতো ব্যথা নিয়ে নবনীর সেদিন কাটলো কোনো মতে। নবনী অবাক হয়ে হামিদুর রহমান তারপর থেকে একবারও নবনীর খোঁজ নেয়নি দেখে। নবনী বুঝে উঠতে পারছে না কেন হামিদুর রহমান নবনীর সাথে একবারও কথা বলল না। নবনী ফোনেও পাচ্ছে না তাকে। বৃহস্পতিবার বিকেল বেলা নবনী বসে ফাল্গুনের চুল বেঁধে দিচ্ছিল। পাশে চৈতালি বসে আছে, তার চুল বাঁধা শেষ। নবনী আজকে রঙিন ফিতা দিয়ে 2 বোনের চুলে বিনুনি করে দিচ্ছে। এমন সময় হাসিম আলী বাড়ি ফিরলেন। নবনী উঠে গিয়ে বাবার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো। হাসিম আলী চৌকিতে বসে রইলেন কিছুক্ষণ চুপ করে। নবনী ফাল্গুনের চুল বাঁধা শেষ করে বাবার পাশে গিয়ে বসলো। আবার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বাবা? হাসিম আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ আইছে। রাবিয়া বারান্দায় বসে শাকের পোকা বেছে রাখছেন, রাতে রান্না করার জন্য শুটকি দিয়ে। রাবিয়ার হাতও থেমে গেল এই কথা শুনে। নবনী অবাক হলো। তার ডিভোর্স হয়েছে সবে 3 দিন হয়েছে। রাবিয়া বেগম উঠে এলেন স্বামীর পাশে। হাসিম আলী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বলল, আমাকে আজ এক ঘটক কল দিয়েছে। নবনী ননদ লুবনাকে ওনারা নাকি একবার দেখতে গেছে, তখন ওনাদের লুবনাকে পছন্দ হয়নি, নবনীকে হয়েছে। এখন যখন শুনেছে নবনীর সাথে তামিমের ডিভোর্স হয়েছে, তাই তারা নবনীকে বউ করে নিতে চাচ্ছে। নবনী শোনার পর অট্ট হাসিতে ভেঙে পড়ল। তারপর হেসে বলল, তুমি কি বলেছো? হাসিম আলী বলল, আমি নিষেধ করে দিছি, সোজা সাপটা কইছি, আমি যেমন গরিব আমার মেয়েরাও তেমন গরিব ঘরে বিয়া দিমু। বড় করে বিয়ে দেওয়ানোর শখ মিটা গেছে আমার। তাছাড়া আমার মেয়ের এখনও বিয়ে দেওয়ানোর কথা আমি ভাবি নাই। আরও সময় যাক, আমার মাইয়া নিজের সামলায় নেক নিজে। শুনেই নবনী স্বস্তি পেল। বাবা মা যে মেয়ের মনের অবস্থা বুঝতে পারছে, এটাই তার জন্য স্বস্তির। হাসিম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল পরম আদরে। এক অজানা কারণে তার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। কান্না ভেজা গলায় বললেন, কেন চিন্তা করবি না মা,
তোর বাপ মা বাইসে আছে এখনো, তোর মাথা গুজার জায়গা আছে, নিজেরা ছোট মনে করবি না, আল্লাহ ভরসা। রাতে নবনীর বড় ফুপু হাবিবা বানু এলো নবনীদের বাসায়। নবনীকে দেখে কিছুটা অবাক হলেন। কুশলাদি জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করলেন, কবে এলি বাপের বাড়ি? নবনী হেসে বলল, 3 মাসের বেশি ফুপু। হাবিবা ভ্রুকুচকে তাকালো, তারপর বলল, এতদিন বাপের বাড়ি আসছো যে, এবার তোর শ্বশুর বাড়ির লোকেরাও তো তোর বেশি থাকতে দেয় না এই বাড়িতে। নবনী কিছু বলল না। হাবিবা বুঝতে পারলেন কিছু একটা ঝামেলা হয়েছে। হাবিবা নবনীকে তার মেজো ছেলে বাবুলের বউ করতে চেয়েছিল, কিন্তু হাশিম আলী আত্মীয়ের সাথে নতুন করে আত্মীয়তা করতে রাজি ছিলেন না। বাবুল নবনীর জন্য পাগলের মতো ছিল। নবনীর বিয়ের দিন বাবুল বাড়িতে মহাপ্রলয় ঘটিয়েছে। দা দিয়ে ঘরের সব বেড়ার টিন কেটে দিয়েছে, ঘরের শোকেস আলমারি ভেঙে ফেলেছে। এসব নিয়ে ভাইয়ের সাথে দীর্ঘদিন হাবিবা কথা বলেনি। কৌতূহলী হয়ে হাবিবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে হাসা কই রাখো? রাবিয়া বেগম নিজের ননদদের চেনেন। 3 ননদ সুযোগ পেলে তাকে কথা শুনিয়ে দেয়। হাশিম আলী বললেন, নবনীর লগে তামিমের সরাসরি হইয়া গেছে। হাবিবা ঠোঁট বাঁকা করে হাসলো, তারপর বলল, কেন সারাসারি হইল কেন? হাশিম আলী বললেন, আমি গরিব, আমার মাইয়ারা গরিব ঘরে জন্ম হয়েছে এই জন্য। হাবিবা সুযোগ পেয়ে বলল, গরিব দেখা তো ওরা বিয়া করাইছে, তাইলে আজ এই অবস্থা কেন? কিছু একটা হইছে। তোর মাইয়ারে আমি ভালো করে চিনি। আমার বাবুলের মাথা এই মাইয়াই নষ্ট করছে। আমার ফোলা আজ ওই সংসারই হইল না, বিয়া করাইছি তাও বউরে দেখতে পারে না। হাশিম আলী রেগে গেলেন এসব শুনে। বোনের মুখোমুখি হয়ে বললেন, হাবিবা, আমার মাইয়া ভালো কাম করছে না কি খারাপ কাম করছে তার বিচার করানোর দায়িত্ব আমার, মাথা ঘামানোর দায়িত্ব আমার। তুই ভাইয়ের বাড়িতে বেড়াইতে আইসোস বেড়া, আমার মাইয়ার জীবন লইয়া চিন্তা করণের কোনো দরকার নাই। আমার মাইয়ারে নিয়ে কেউ একটা খারাপ কথা কইব, আমি হাসিম আলী তারে সাইরা কথা কমো না। আমার মাইয়া আমার কলিজার টুকরা, আমার কলিজায় আঘাত লাগলে আমি কাউরে সাইরা দিব না। হাবিবা ভাইয়ের এরকম নিষ্ঠুর কথা শুনে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে ঘরের থেকে বাহির হয়ে গেলেন। নবনী পিছনে পিছনে গেল। সাব্বির এসে বোনের হাত চেপে ধরে বলল, যাবি না আপা, কোনো দরকার নেই ওনার পিছন পিছন গিয়ে বোঝানোর চেষ্টা করা। নবনী ভাইয়ের কথা শুনল না। দৌড়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো। তারপর বলল, রাগ করিয়েন না ফুপু, কই যাচ্ছেন এত রাতে আপনি? খাওয়া দাওয়া করেন, বেড়াতে আসছেন, বেড়াবেন আমাদের সাথে। সাব্বিরের প্রচণ্ড রাগ হলো বোনের এত ভালো মানুষই দেখে। প্রচণ্ড রেগে গেল সাব্বির। ফুপুর সামনে এসে বলল, হাবিবা বানুর কান্নার বেগ আরো বেড়ে গেল। বিলাপ করে বললেন, আমার বাপ মা মইরা গেছে, বাপের বিটায় আইছি কলজা একটু ঠান্ডা করে আনার লাগিয়া। আর আমার ভাইয়ের পুতে নাকি আমারে ধমক দিয়ে কথা কয়, এই করে আমি থাকুম না। ও আল্লাহ, বাপ মা মরলে ভাই তো পাশান ওয়া যায় কেন? হাবিবা বানুকে কেউ আটকে রাখতে পারল না। হাবিবা বানু কাঁদতে কাঁদতে নবনীতের পাশের বাড়িতে গিয়ে উঠলেন। নবনী সাব্বিরকে ধমক দিয়ে বলল, তোকে এত কথা বলতে বলেছে কে? বড় হয়ে গেছস নাকি? পুরুষ সাথে এরকম ব্যবহার করা কেমন ভদ্রতা? হাশিম আলী নবনীকে থামিয়ে দিয়ে বলল, আমার পোলা একটা ভুল কথাও কয় নাই, যা কইছে ঠিকই কইছে। যা সবাই খাইতে দিতে বল তোর মাকে। একটা থমথমে পরিবেশে সবাই খেতে বসলো। পাশের বাড়ি থেকে হাবিবার বিলাপ শোনা যাচ্ছে। খেয়ে সবাই শুয়ে পড়ল। আজ নবনী সারা রাত ছটফট করতে লাগলো। সকালে সূর্য ওঠার আগে পুরো এলাকার মানুষ জেনে গেল নবনীকে নবনীর স্বামী তালাক দিয়েছে, নবনীর খারাপ স্বভাবের জন্য। সকাল 10টার মধ্যে নবনীর বাকি 2 ফুপুও চলে এলো নবনীদের বাড়িতে। সকালে নবনীর 3 ফুপু এলো নবনীদের ঘরে। বারান্দার চৌকিতে বসে 3 জন মিলে আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে লাগলো। সবার এক কথা, তাদের ভাই তাদের পর হয়ে গেছে। কোনো দিন ভাইয়ের থেকে তারা কোনো আর্থিক সাহায্য পায় না। নবনীর ছোট ফুপু হাফিজা বানুর চৌকিতে শুয়ে বিলাপ করে বললেন, বাপ মা মইরা যাওয়ার পরে এই ভাই আসছিল আমাগো 3 বইনের গার্জিয়ান। হেই ভাইয়ে আমাগো কোনো দায়িত্ব পালন করে নাই। আমার বড় পোলা মাজিদারে বিদেশ দেওয়ানোর সময় এই ভাইয়ের কাছেই আইছিলাম 50,000 টাকার লাইগা। এই ভাইয়ে আমারে 20,000 টাকা দিছে। এই নিয়ে আসিল ভাইয়ের দায়িত্ব। আপনারাই কনগো, এ তো এই যাই কোনোদিন আমাগো পোলা মাইয়ারে একটা কাপড় কিনা দেয় না। নিজের পোলা মাইয়ারে ঠিকই দেয়, বড় ক্লাসে পড়ায়। আমাগো বেলায়
খালি অভাব দেখা দেয়। চৈতালি নবনীকে ফিসফিস করে জিজ্ঞেস করলো। নবনী কটমট করে তাকালো বোনের দিকে। চৈতালি হেসে চলে গেল। মেজ ফুপো কাপড়ের আঁচলে নাক মুছে বলল, আমার মাইয়া সুমিরে বিয়া দেওয়ানের কালে এই ভাইয়ারে কতবার কইলাম মায়ার বড় ঘরে বিয়া হইতাছে, স্বর্ণের সেন যেন আমার জামাইরে দেয়। এই ভাইয়া দিল না। আমার মাইয়ার জামাইরে একটা হাতের আংটি দিয়া আইছি, আমার মুখটা ছোট কইরা দিছে। নবনী আঁতকে উঠল এসব শুনে। তার বাবার যে আর্থিক অবস্থা, তাতে ফুপুদের জন্য এটুকু করতেও তার বুকে মাটি লেগে যাওয়ার কথা। নবনীর ভীষণ কান্না এলো হাসিম আলীরও। বারান্দায় পা ছড়িয়ে বসে বলল, সবাই আমার বিরোধিতা করতে আসছে, অথচ আমার বইনেরা আমার অবস্থা ভালা। সবার এখন পাকা বাড়ি, আমার অবস্থা গ্রামের মানুষ সবাই তো জানেন। কই কোনোদিন তো আমার একটা বইনে আমার জিগাল না, ভাই আজকে কি খাইছস? আমি যে পোলা মাইয়া লইয়া দিনে একবেলা খাইয়া দিন কাটাইছি, কেউ একদিন খবর লইতে আসে নাই। বইনেগো কথা কত মনে পড়তো না, বইনেগো টাকা পয়সার জন্য না, এমনিই মনে পড়তো। এক মায়ের পেটের ভাই বোন তো। বইন ঘরে ফোন করতাম মাঝে মাঝে, কেউ আমার ফোন ধরতো না, হয়তো মনে করতো গরিব ভাই যদি টাকা পয়সা চায়। বইন গো বিয়ে দেওয়ানোর সময় আব্বাই মেলা জায়গা জমি বিক্রি করছে। এই ভিটে মাটি আর রাস্তার উল্টো পাশের জমি ছাড়া কিছুই আসিল না। তারপর আমি আব্বাই মহাজনের পর বইন করে জমি ভাগ কইরা দিছি রাস্তার ওই পার দিয়া। অথচ আব্বাই আমার বইনগো সামনে কইয়া গেছে এইখান থেকে বইন করে আর যেন কোনো জমি না দেই। আমি দিছি, বইনরা যাতে কোনোদিন কইতে না পারে ভাইয়ে তাদের ঠকাইছে। ওর পোলারা বিদেশ যাওয়ানোর সময় আমি 20,000 টাকা দিছি, আর ফেরত দেয় নাই। এই যে হাবিবা, এর জমি কিনানোর সময় 30,000 টাকা ধার করে দিছি, ফেরত দেয় নাই এ। আর ও আর আমি চাইও নাই। আমি আর কি করতাম, আপনারা কোন তাইলে? উপস্থিত উৎসাহী জনতারা এসব শুনে চলে যেতে লাগলো। নবনীর ফুপুরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেল। উৎপাত শুরু হলো তার দুদিন পর থেকে। আশেপাশের সবাই সারা দিন এসে জিজ্ঞেস করতে থাকে নবনীর ডিভোর্স হয়েছে কেন। হাসিম আলীর দোকানে চা খেতে খেতে লোকে জিজ্ঞেস করে, কি মিয়া মায়াকে খেদাই দিল কেন? শুনছি মায়া নাকি কার লাগে লাইন না ছিল। হাসিম আলী রেগে যান এসব শুনে। মানুষের সাথে ঝগড়া লেগে যায়। গ্রামের প্রাইমারি স্কুলে সেলাই কাজ শেখানো হচ্ছে। নবনীয় সেখানে সেলাই শেখে। বিকালে শুরু হয়, সন্ধ্যায় শেষ হয়। এলাকার ছেলেরা নবনীকে দেখলে শীষ বাজায়। সেদিন বিকেলে একজন নবনীর পাশ দিয়ে যাওয়ার সময় বলছিল, আরে আমাদের গ্রামের মিস বিউটিফুল যাচ্ছে দেখো। একজন বলল। সবাই হাসতে লাগলো। পরদিন আবার নবনী আসার সময় একজন গান ধরল। তারপর দিন যাওয়ার সময় একজন মিনার কার্টুনের মতো করে নবনীকে বলল। নবনীর বুক ফেটে কান্না এলো। চোখ মুছে নবনী আজ ফিরে দাঁড়ালো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, মেয়ে মানুষ দেখলে মুখ ভীষণ চুলকায় এসব অসভ্যতা করার জন্য? হ্যাঁ। সবাই মিলে হাসতে লাগলো নবনীর কথা শুনে। একজন বলল, শুধু মুখ না তো সুন্দরী, সারা শরীর চুলকায়। নবনীর ভীষণ ঘৃণা হলো এদের এরকম বাজে অঙ্গভঙ্গি দেখে। দ্রুত পা চালিয়ে চলে আসতে নিতেই একজন পেছন থেকে শীষ দিয়ে বলল, অতি কি আমায় ছাড়া এটো হয়ে গেছে না? নবনীর এসব কথা সহ্য হলো না আর। ঘুরে দাঁড়িয়ে একটা চর বসালো ছেলেটার গালে। তারপর আর দাঁড়ালো না। ঘৃণায় সমস্ত শরীর আগুন ধরে গেছে তার। সন্ধ্যায় বের হতেই দেখে সবগুলো ছেলে স্কুলের বাহিরে দাঁড়িয়ে আছে। নবনীর ভীষণ ভয় হলো। বাড়িতে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে চারিদিকে। নবনীর কলিজা শুকিয়ে গেল। সাব্বিরকে কল দিল নবনী। সাব্বির মসজিদের দিকে যাচ্ছিল। নবনীর কল দেখে রিসিভ করলো। সব শুনে নবনীকে দাঁড়াতে বলল সাব্বির। ফরজ 3 রাকাত নামাজ পড়ে সাইকেল নিয়ে ছুটল সে বোনের জন্য। নামাজ পড়ে সাব্বির স্কুলের সামনে যেতে 10 মিনিট লাগলো। এসে দেখে নবনী নেই স্কুলের সামনে। ফোন দিল কিন্তু ফোন অফ। হন্তদন্ত হয়ে নবনীকে খুঁজতে লাগলো সাব্বির। আশেপাশের দোকান সব বন্ধ। 4টের সময় দোকানগুলো বন্ধ হয়ে যায়। নবনীর কথা জিজ্ঞেস করার মতো তেমন কাউকে পেল না সাব্বির। একটু পরে দেখলো স্কুলের ভেতর থেকে কয়েকটা ছেলে বের হয়ে আসছে। সাব্বির এদের চেনে। এলাকার ছেলে এরা। দিনে কেউ রাজমিস্ত্রি, কেউ মেকানিকের কাজ করে,
একজন মেম্বারের ছেলে ভাগিনা রাতে হলে জুয়া গাছার আসরে বসে। সাব্বির দেখলো একজনের চোখ থেকে রক্ত বের হচ্ছে। যার চোখ থেকে রক্ত বের হচ্ছে সে মেম্বারের ভাগিনা। সবাই তাকে নিয়ে দ্রুত ছুটছে। সাব্বিরের ভীষণ দুশ্চিন্তা হলো, ছুটে গেল স্কুলের দিকে। কোথাও নবনীকে খুঁজে পেল না। নবনী বের হয়ে এলো বাথরুমের পেছন থেকে সাব্বিরের ডাক শুনে। এসেই ভাইয়ের বুকে ছাপিয়ে পড়ে কাঁদতে লাগলো। সাব্বির কিছু না জিজ্ঞেস করে বোনকে ধাতস্থ হতে দিল। তারপর সাইকেলে বসিয়ে অন্য পথে বাড়িতে নিয়ে গেল। নবনী কারোর সাথে কোনো কথা বলল না। রাতে নবনীর গা কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের ঘোরে নবনী নানান আবোল তাবোল বলতে লাগলো। সাব্বির সারা রাত বোনের মাথায় পানি দিল, ঝড়পট্টি দিল। বাবা মা ভাই বোন সবাই সারা রাত জেগে রইল। রাবিয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন মেয়ের সুস্থতার জন্য। নবনীর জ্বর নামলো সকালে। এক রাতের জ্বরে নবনীর চোখ মুখ শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল। নবনীর মুখ থেকে সবাই সব শুনল। ঘটনাটা ঘটেছে এরকম, নবনী সাব্বিরের জন্য অপেক্ষা করছিল। ছেলেগুলো 2 মিনিট দাঁড়িয়ে চলে গেল। নবনী ভেবেছিল ওরা চলে গেছে। নবনী একটু সামনে যেতেই ওরা বেরিয়ে এলো। আশেপাশে 2-4 জন মানুষ যা ছিল তারাও মসজিদে চলে গেল। কেউ কোথাও নেই। নবনী ভয়ে স্কুলের দিকে ছুটে গেল। 6-7 জন ছেলে ওরাও গেল। নবনী এক ক্লাসে ককশিট দিয়ে বানানো বেগম রোকেয়ার ছবির পিছনে লুকালো। ক্লাসরুমে আর লুকানোর মতো জায়গা নেই। নবনী বুঝলো এখানে সে ধরা খেয়ে যাবে, তাই বের হয়ে যেতে নিল। মেম্বারের ভাগিনা তখন নবনীকে দেখতে পেল। নবনীকে খপ করে ধরতেই নবনী বিপদ বুঝে ছেলেটার চোখের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিল। ছেলেটার চিৎকারে সবাই আসতে লাগলো। নবনী গিয়ে টয়লেটের পেছনে লুকোলো। নবনীকে আর না খুঁজে ওরা তখন বের হয়ে গেল। হাসিম আলী মেয়েকে জড়িয়ে ধরে বলল, আর লাগবো না মা, সেলাই শিখতে যাওনের। নবনীও মেনে নিল। জীবনের এই দিক নবনীর কাছে এতদিন সম্পূর্ণ গোপন ছিল। নবনী কখনো ভাবেনি জীবনে এসবও হতে পারে। আজ নিজের সাথে হওয়ার পর হতবিহ্বল হয়ে গেল নবনী। মনে হলো তার মতো অসহায় আর কেউ নেই এই দুনিয়ায়। পরের 2 দিন স্বাভাবিকভাবেই কাটল, কিন্তু 2 দিন পর মেম্বার এলো নবনীদের বাড়িতে নবনীকে তার ছেলের বউ করে নেওয়ার জন্য। সোজাভাবে হাসিম আলীকে ধমকে বলল, আমার পোলার গায়ে থাপ্পড় দিয়েছে তোর মাইয়া। আমার ভাগিনার চোখের সমস্যা দেখা দিয়েছে তোর মাইয়ার জন্য। ও এখন হাসপাতালে। তোর এই মাইয়ারেই আমার পোলার বউ কইরা নিমু। আমি কত তেজ আছে সব বের করমু। তারপরে আমি সুলেমান মেম্বার, এক কথার মানুষ। গ্রামের সবাই জানে সুলেমান মেম্বার কত নিকৃষ্ট লোক। তার ভয়ে কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে দাঁড়ায় না। সবাই তাকে ভয় পায়। এলাকার চেয়ারম্যানও তাকে শুমছে চলে। তার নজর যখন পড়েছে তখন আর রক্ষা নেই। তার ছেলে সুমন এলাকা গাঁজার ব্যবসা করে সবাই জানে। নবনী বুঝতে পারল তার মাথায় কত বড় বিপদ ঝুলে আছে। সেই রাতেই সবাই মিলে সিদ্ধান্ত নিল গ্রামে আর থাকবে না। নবনীকে মেম্বারের হাত থেকে বাঁচাতে হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে খুব শীঘ্রই। নবনীরা পরদিন রাত 2টোর সময় গ্রাম থেকে বের হলো শহরের উদ্দেশ্যে। সাথে শুধু নিজেদের ব্যবহার করার কাপড় নিল। নবনী নিজের সব গহনা এবং হামিদুর রহমানের দেওয়া সব টাকা নিল। অনেক দিন আগে নেওয়া সেই সিদ্ধান্ত নবনী ভুলে যায়নি। বাসে বসে হাসিম আলী নবনীকে জিজ্ঞেস করলো, আমরা এখন কোথায় যাবো রে মা? কোনো বস্তিতে থাকানোর ব্যবস্থা করা লাগবে মনে হয়। নবনী বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে বলল। রাবিয়া জিজ্ঞেস করলো, সে তো অনেক টাকার কারবার। নবনী হেসে বলল, টাকা আমার কাছে আছে মা, তোমরা চিন্তা করো না। হাসিম আলী বললেন, না না, তোর ওই টাকা শুধু তোর মা, তোর কাছে রাখ, আমাদের জন্য টাকা খরচ করতে হইব না। নবনী বাবাকে বলল, কেন বাবা, আমি কি তোমার মেয়ে না? আমার কি শখ নেই নিজের বাবা মায়ের জন্য কিছু করার? তাছাড়া এই টাকা যদি আমার স্বামীর দেয়া হতো, বৈবাহিক সম্পর্ক থাকতো, তাহলে আমি তোমাদের জন্য এই টাকা খরচ করতে চাইতাম না তার অনুমতি ছাড়া। এখন আবার কাউকে জবাব দিতে হবে না। আমার টাকা আমার বাবা মায়ের জন্য খরচ করার সম্পূর্ণ অধিকার আছে।
হাসিম আলী তবুও লজ্জা পেলেন। নিজের সন্তানের জন্য কিছুই করতে পারছেন না, অথচ নির্দ্বিধায় মেয়ে তাদের জন্য কত কিছু করতে চাচ্ছে। গাড়ি থেকে নেবে নবনীরা সিএনজি নিয়ে বনানীতে এলো। বনানী একটা হোটেলে 3টে রুম নিল। দুপুর পর্যন্ত বিশ্রাম নিয়ে নবনী বাবাকে নিয়ে বের হলো। এই প্রথমবার নবনী সাহস করে বের হলো নিজের ইচ্ছেতে। রাস্তায় বের হতেই নবনী বুঝতে পারল তার ভীষণ ভয় করছে, গলা শুকিয়ে আসছে। দোকান থেকে একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে নবনী বাবাকে নিয়ে রিকশায় উঠল। গন্তব্য বেশি দূর না। রিকশাওয়ালাকে অ্যাড্রেস বলতেই হাসিম আলী চমকে গেলেন। নবনীর হাত ধরে বলল, কি বলছস তুই? এটা ওই বাসায় যাবি কেন? নবনী বলল, ওই বাসায় যাব না তো বাবা, ওই বিল্ডিং এ ফ্ল্যাট নেব আমরা। হাসিম আলী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কি বলছেন তার মেয়েটা? ওখানে কেন থাকবে? নবনীকে জিজ্ঞেস করতেই নবনী বলল, বাবা আমি ভুলে যাইনি সেদিনের কথা। যেদিন তুমি আমাকে দেখতে গিয়েছিলে সেদিন কি করেছিল ওরা? ওই মহিলা পাশের বাসার লোকদের কাছে তোমাকে আমার বাবা বলে পরিচয় দেয়নি। তার মান সম্মান নাকি চলে যাবে। লোকে যদি জানে তুমি আমার বাবা, ওনার স্ট্যাটাস নষ্ট হবে। আমার বাবা যেমনই হোক, যতই খারাপ হোক তার আর্থিক অবস্থা, আমার জন্য তো তিনি আমার বাবা, আমার তো জন্মদাতা। আমার তো লজ্জা লাগে না তাকে বাবা বলতে, তাহলে ওদের কেন লজ্জা লাগবে? তারপর থেকে তুমি আর আমাকে দেখতে আসোনি। সেদিনের সেই অপমান আমি ভুলিনি বাবা। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছি একদিন না একদিন এই বিল্ডিংয়ে আমার বাবা মাকে এনে রাখবো। এটাই হবে আমার বাবাকে অপমান করার উত্তম প্রতিশোধ। হাসিম আলীর ভীষণ লজ্জা লাগলো। কবে কে কি বলেছে তিনি এসব নিয়ে মাথা ঘামাননি, তবে তারপর থেকে আর মেয়েকে নিচে দেখতেও চাননি। তিনি এতদিন ভাবতেন তার প্রবল আত্মসম্মানবোধ, এখন দেখলেন তার মেয়েরও কোনো অংশে কম নেই। 10তলা বিল্ডিংয়ের সামনে রিকশা থেকে নামতেই নবনীর শরীরে অন্যরকম একটা শিহরণ বয়ে গেল। একদিন এই বিল্ডিং থেকে অপমান আর হতাশা নিয়ে ফিরে গিয়েছিল, আজকে আবার সেই বিল্ডিংয়ে এসেছে এক বুক স্বপ্ন নিয়ে। দারোয়ান নবনীকে দেখে অবাক হয়ে বলল, আপনি তামিম ভাইয়ের বউ না? নবনী হেসে বলল, আগে ছিলাম, এখন নেই। এখন তো তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। দারোয়ান অবাক হলো শুনে, তারপর বলল, কি কন ভাবি, এই জন্যই কি আপনি হামিদ চাচা মরণের পরেও আসেন নাই? নবনীর মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। নবনী এই কথাটা শুনে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। হাসিম আলী ভয় পেয়ে গেলেন মেয়ের অবস্থা দেখে। দারোয়ান আর তিনি মিলে 5 কোলা করে তাকে দারোয়ানের রুমে নিয়ে শুইয়ে দিল। তারপর পানির ছিটকা দেওয়ার পর নবনীর জ্ঞান ফিরে এলো। নবনী বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হামিদুর রহমান মারা গেছেন এটা নবনীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সুস্থ একটা মানুষ কিভাবে মারা গেল? তাকে কেউ কিছু জানালো না পর্যন্ত? দারোয়ান বলল, আপনি খবর পান নাই ভাবি? চাচা একদিন সকালে লিফটেই অজ্ঞান হয়ে পড়ে আসিল। তারপর শামীম ভাই হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার কইল স্ট্রোক করেছে, উনি মারাও গেছে। নবনী জিজ্ঞেস করলো, কতদিন হয়েছে? দারোয়ান ভেবে বলল, এই ধরেন 3 মাসের মতো তো হয়েছেই। নবনী একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণে বুঝে গেছে কেন হামিদুর রহমানের সাথে এসে ফোনে যোগাযোগ করতে পারেনি। হতবিহ্বল হয়ে নবনী বসে রইল কিছুক্ষণ। তারপর দারোয়ানকে বলল, ম্যানেজার আঙ্কেলকে একবার কল দেন তো ভাই। দারোয়ান নবনীর কথা মতো ম্যানেজারকে কল দিল। ম্যানেজার থাকে 7 তলায়। দারোয়ানের কল পেয়ে নিচে এলো। নবনীকে দেখে বলল, তুমি তো মনে হয় তামিমের বউ। নবনী বলল, এখন আমি কারোর বউ না চাচা, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি এসেছি একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য। ফ্ল্যাট খালি আছে কিনা? ম্যানেজার বলল, হ্যাঁ তো আছে, 2 তলায় একটা খালি আছে আর 4 তলায় একটা। নবনী যেন আকাশের চাঁদ পেল, বলল, আমার 4 তলার ফ্ল্যাটে উঠতে চাই চাচা। 4 তলায় তামিমরাও থাকে। নবনী অ্যাডভান্সের টাকা দিয়ে এলো ম্যানেজারকে। এরপর সোজা চলে গেল হোটেলে। হোটেলের বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। রাবেয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন মেয়ের মন খারাপ। হাসিম আলীকে জিজ্ঞেস করতেই হাসিম আলী বলল, নবনী বাসা ঠিক করে আসছে। কোথায় জানো? তামিমদের পাশের বাসা নিছে নবনী। রাবেয়া চমকে গেলেন এই কথা শুনে। হাসিম আলী বলল, রাবেয়া, হামিদ ভাই আর বাইসা নাই, আমার মায়া এর জন্য এরকম ভাঙা পড়ছে।
রাবিয়া এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। সাব্বির, চৈতালি, ফাল্গুনিও অবাক হলো শুনে। কেউ ভাবতেও পারেনি এরকম কিছু হতে পারে। নিতু আর তামিমের বিয়ে আজকে। তাহিরা বেগমের চাপে পড়ে তামিম বিয়ে করে নিতে বাধ্য হলো। তামিম আরেকটু সময় নিতে চেয়েছিল সব জড়তা কাটিয়ে ওঠার জন্য, নবনীকে ভুলতে, কিন্তু তাহিরা বেগম সেই সুযোগ দিলেন না। বিয়েতে তেমন কোনো আত্মীয় স্বজনকে জানানো হয়নি। তামিম আর নিতুর কয়েকজন কলিগ, অফিসের বস লুবনা, তাহিরা, দিশা, তাহিরার 2 বোন আর পাশের ফ্ল্যাটের কয়েকজনকে বলা হয়েছে। সব মিলিয়ে প্রায় 30 জনের মতো মেহমান হলো। বউ নিয়ে বরযাত্রী রাতে ফিরে এলো তামিমদের বাসায়। বউ নিয়ে তামিম লিফটের জন্য অপেক্ষা করছিল লিফট উপর থেকে নামার। লিফট নামতেই দরজা খুলে নবনী আর সাব্বির বের হয়ে এলো। নবনীকে দেখে তামিম একটা ধাক্কা খেলো যেন। নবনী ভালো করে তাকালো নিতুর দিকে। তাকিয়ে বুঝতে পারলো এই সেই মেয়ে যার ছবি নবনী দেখেছে। তাহিরা বেগম সহ যারা ছিল নবনীকে চিনত, তারা সবাই হতভম্ব হয়ে গেল নবনীকে এখানে দেখে। নবনী কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল লিফট থেকে। তারপর লিফটের সামনে থেকে সাব্বির আর নবনী 2টা তোষক মাথায় নিয়ে লিফটে গিয়ে দাঁড়ালো। তামিমেরাও লিফটে উঠল। 4 তলায় লিফট থামতেই নবনী আর সাব্বির বের হয়ে গেল। তারপর সোজা নিজেদের ফ্ল্যাটে ঢুকে গেল। পেছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল বাকিরা সবাই। সবাইকে এরকম অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিতু বলল, কি হয়েছে, বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? তাহিরা বেগম নিজেকে সামলে ফ্ল্যাটের দরজা খুললেন। তামিম সোফায় বসে পড়ল ধুম করে। অনেকদিন পরে আজ নবনীকে দেখতে পেয়েছে সে। সেই নবনী যে কিনা 3 বছর তামিমের অর্ধাঙ্গিনী ছিল, অথচ আজ দুজনের মধ্যে কত যোজন যোজন দূরত্ব। নবনীকে আজ ভালো করে খেয়াল করলো তামিম। খেয়াল করতেই দেখতে পেল নবনী যেন নিতুর চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তামিমের মনে হলো নবনী আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। অনেকদিন পরে তামিম নবনীর হাতে সবুজ রেশমি চুড়ি দেখেছে। ফর্সা হাত দুটো কেমন কোমল মনে হচ্ছে। তামিমের চরম অশান্তি শুরু হলো। বাসায় সদ্য বিবাহিতা স্ত্রী আছে সেই কথা বেমালুম ভুলে গেল তামিম। দিশা মোটামুটি বিরক্ত এই বিয়েতে। দিশা চেয়েছিল তামিমের বিয়ে তার বান্ধবী রুমির সাথে করাতে, তাহলে দুজন মিলে যখন যা ইচ্ছে করবে, কিন্তু তাহিরা বেগম যেন পাগল হয়ে গেছে নিতুকে বিয়ে করাতে। দিশা তবুও হাল ছাড়েনি। মনে মনে প্রতিজ্ঞা করলো যে ভাবেই হোক তামিমের সাথে নিতুরও বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে ছাড়বে সে। তাহিরা বেগম ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন নবনীকে দেখে। তো এখনো জানে না তামিমের আগে বিয়ে হয়েছে। জানলে হয়তো বিয়ে করতে রাজি হতো না সে। এজন্য তাহিরা বেগম তাড়াহুড়ো করে বিয়ে করিয়ে আনেন। এখন তার মনে হচ্ছে নিতু যে কোনো সময় জেনে যাবে সব। তাহিরা বেগম ভেবে পেলেন না কি করবেন তিনি এখন। নিতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তামিমের জন্য, কিন্তু তামিম ড্রয়িং রুম থেকে যাচ্ছে না এখনো। ঘড়িতে রাত 11টা বাজে। নিতু এবার আর অপেক্ষা করলো না। উঠে এসে দেখে তামিম শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। নিতু এসে একটা ধাক্কা দিল তামিমকে, তারপর বলল, আমাকে একা রেখে তুমি এখানে এভাবে বসে আছো কেন? সমস্যা কি তোমার? তামিম জবাব দিতে পারল না। তার যে আসলে কি সমস্যা তা সে নিজেই ভেবে উঠতে পারছে না। নিতু কথা না বাড়িয়ে চলে গেল। তামিমও চলে গেল। পরনের পাঞ্জাবি খুলে শুয়ে পড়ল বিছানায়। নিতুকে বলল, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে নিতু, আজকে ঘুমো, তুমিও টায়ার্ড। নিতু ভীষণ অবাক হলো তামিমের কথায়। যে লোকটা সারা দিন নিতুর সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য পরেও তার সাথে একটা কথাও বলছে না। অন্য সব তো পরের বিষয়। প্রচণ্ড মেজাজ খারাপ হলো নিতুর। নিজেকে মনে হলো ফেলনা কেউ। রেগে গিয়ে সেই অবস্থায় নিতু শুয়ে পড়ল। সকালে নিতুর ঘুম ভাঙল তাহিরা বেগমের ডাকে। ঘড়িতে সবে 7টা বাজে। চেঞ্জ করে তাহিরা বেগম মিষ্টি হেসে বলল, নিতু গহনাগাটি আমার কাছে দাও, আমি রেখে দিচ্ছি আমার আলমারিতে। নিতু ভীষণ অবাক হলো শুনে। তারপর বলল, কেন মা? আমি যথেষ্ট ম্যাচিউর একজন মেয়ে, নিজের জিনিস নিজে সামলে রাখতে পারি। ওগুলো আমার স্বামীর দেওয়া অর্নামেন্টস, ওগুলো আমার কাছেই থাকবে। তাহিরা বেগমের মনে হলো তার গালে যেন নিতু 2টো জুতোর বাড়ি মেরেছে। এরকম মুখের উপর কেউ তাকে জবাব দিবে? 3 দিনের ছুটি পেয়েছে অফিস থেকে। এই 3 দিন ঘুমাবে সে। তাহিরা বেগমের সারা শরীর ঘামে ভিজে গেল। মনে মনে তাহিরা বেগম ভাবলেন, আমি কি খাল কেটে কুমির নিয়ে এসেছি নাকি?
সকালের অপমানের কথা তাহিরা বেগম ভোলেননি। একটু আগে খেতে বসে নিতুর করা বেয়াদবির কথাও মনে আছে তার। তাই রাতে 10টার সময় মধুর স্বরে নিতুকে ডাকলেন তিনি। মিষ্টি হেসে বললেন, আমার পাটা ব্যথা করছে, একটু টিপে দাও তো মা। নিতু কথা না বাড়িয়ে পা টিপে দিতে লাগলো। নিতু 20 মিনিট পরে বলল, মা আমি এবার যাই। তাহিরা বেগম করুণ স্বরে বলল, আমার তো পা ব্যথা এখনো কমেনি। নিতু বলল, তাহলে লুবনা অথবা তিশাকে ডেকে নিন, আপনার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। তাহিরা বেগমকে আর কথা বলার সুযোগ না দিয়ে নিতু চলে গেল রুমের দিকে। তাহিরা বেগম হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিতুর দিকে। তার এখনো বিশ্বাস হচ্ছে না নিতু তার মুখের উপর কথা বলে চলে গিয়েছে। রুমে গিয়ে দেখে তামিম স্মোক করছে বসে বসে। নিতু বুঝতে পারল তামিমের কোনো একটা সমস্যা হয়েছে, নয়তো গতকাল থেকে এখনো এরকম ভরসা হারার মতো বসে থাকতো না। সারাদিনে নিতুর সাথে তেমন একটা কথাও বলেনি তামিম। দুপুরে ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছে বাসা থেকে। যাবার সময় নিতুকে বলে গিয়েছে দুপুরে খেয়ে নিতে। নিতু দুপুরে খেয়ে নিয়েছে ঠিকই, কিন্তু খাবার তার মনের মতো হয়নি। এরা বাহিরের হোটেল থেকে খাবার এনে খায়, খাবার খুব একটা ভালো হয়নি। তবুও দুপুরের খাবারের পর নিতু চুপ হয়েছিল। রাতেও নিতু দেখলো তামিম আসার সময় ভাত তরকারি নিয়ে এসেছে। ভাত আর হাঁসের মাংস নিয়ে এসেছে তামিম। নিতুর রাতের খাবারটা ভালো লাগলো ভীষণ। মাংস রান্নাটা বেশ ভালো হয়েছে। নিতু সবাইকে বেড়ে দিল খাবার। সবার প্লেটে 2টো করে মাংস দিয়ে নিজে রানের 2 পিস মাংস নিজের প্লেটে নিল। তাহিরা বেগম হাঁ হয়ে তাকিয়ে রইলেন নিতুর কাণ্ড দেখে। এই বাসায় রানের 2 পিস মাংস লুবনা আর দিশার জন্য বরাদ্দ থাকে। লুবনা আর দিশাও তেমন হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিতুর দিকে। নিতু সেসব নিয়ে মাথা না ঘামিয়ে খেয়ে উঠল। খাবার পর তাহিরা নিতুকে বলল, বৌমা, আমাদের বাসায় মাংস রান্না হলে সব সময় দিশা আর লুবনা রানের পিস খায়, এরপর থেকে এই ভুল করো না। নিতু সোজা জবাব দিল, কি বলেন মা, আমি নিজেও তো রানের পিস না হলে খেতে পারি না, তাহলে কিভাবে হবে? আচ্ছা এবার থেকে তাহলে হাঁস মুরগি যাই আনুন 2টা করে আনতে বলবেন আপনার ছেলেকে, তাহলে ওরা 2জন 2টো খাবে আর আমি 2টো খেতে পারবো। তাহিরা বেগম মুখ কালো করে খাবার শেষ করলেন। নিতু এখনো এই বাসার হাবভাব বুঝতে পারছে না ভালো করে, তবে এটুকু বুঝতে পারছে তার শাশুড়ি খুব একটা সুবিধার মানুষ না। তামিমের পাশে বসে নিতু জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? কোনো সমস্যা? আমার সাথে শেয়ার করো তাহলে। তুমি এভাবে চুপ হয়ে থাকলে আমি কিভাবে বুঝবো বিয়েটা আমাদের দুজনের সম্মতিতে হয়েছে? এমন নয় যে জোর করে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমার সাথে এইরকম ব্যবহার করার মানে কি? তামিম নিজেই বুঝতে পারছে না তার আসলে কি করা উচিত। নবনীত যদি এত কাছে না থাকতো তবে তামিমের হয়তো কোনো অসুবিধে হতো না, একটু কষ্ট হলেও মানিয়ে নিত। কিন্তু এখন মাথায় বারবার নবনী ঘুরছে। এই প্রথমবার তামিম বুঝতে পারল এক নারীতে আকৃষ্ট থাকার মতো সুখের পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই। বিয়ের আগ থেকে তার চান্স পেলেই লাইন মারার স্বভাব ছিল, যে কারণে তামিমের মন নিজেও কনফিউজড হয়ে গেছে যে সে আসলে কাকে চায়, কাকে নিয়ে সুখী। বহুগামী হওয়াতে সবার কথাই মনে পড়ে তামিমের। এই জন্যই নবনী থাকতে মনে হয়েছে নিতু ভালো হবে তার জন্য, আর এখন নিতু আশায় মনে হচ্ছে নবনী তার জন্য বেস্ট ছিল। তামিম নিজেকে সামলানোর চেষ্টা করলো। নিজের মনে চাই চলুক, নিতুকে তা বুঝতে দিবে না বলে ঠিক করলো। তাই জোর করে হেসে বলল, তেমন কিছু না নিতু, বাবার কথা মনে পড়ছে আসলে। বিয়ে করলাম অথচ বাবা তোমাকে দেখে যেতে পারেনি। বাবার ভাবে চলে যাওয়াটা আমি মানতে পারছি না। নিতু তামিমকে নিজের কাছে টেনে নিল। তামিম নিতুর শরীরে পারফিউমের হালকা ঘ্রাণ পেল। অন্য সময় এই ঘ্রাণ তামিমের মাথা ধরিয়ে দিত, কিন্তু আজকে তেমন কিচ্ছু হচ্ছে না। তবুও নিতুকে কিছু বুঝতে না দিয়ে তামিম এগুলো সামনে। অনেকক্ষণ পরে নিতুর বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল তামিম। নিতু ঘুমিয়ে পড়ল খুব তাড়াতাড়ি। তামিমের আর ঘুম এলো না সহজে। আজ সকালেও নিতুর ঘুম ভাঙল তাহিরা বেগমের ডাকাডাকিতে। রাতে দেরিতে ঘুম হওয়ায় নিতুর দুচোখে রাজ্যের ঘুম এসে জমা হয়েছে। তার উপর মাঝখানে একবার উঠে গোসল করে নামাজ পড়ে নিয়েছে নিতু। তাহিরা বেগম এক নাগারে দরজায় নক করতে লাগলেন। নিতু তামিমকে ডেকে বলল,
তোমার মা কি অ্যালার্ম ঘড়ির দায়িত্ব পালন করছে নাকি? ঘুমিয়েছি কতক্ষণ হলো যে উনি এভাবে ডাকছে? নতুন বিয়ে হলে ছেলের বউকে এভাবে সাত সকালে ডাকা যে অনুচিত, তা কি উনি জানে না? তামিম কি বলবে ভেবে পেল না। মায়ের এভাবে ডাকাডাকি যে অনুচিত তা তামিম বোঝে, কিন্তু তাই বলে নিতু এভাবে তার মাকে নিয়ে কথা বলাটাও তামিমের পছন্দ না। নিতুকে তাই রাগ না দেখিয়ে গম্ভীর মুখে বলল, মাই পরিবারের কর্ত্রী, মা যা বলে সবাইকে তাই করতে হয় নিতু। এইসব নিয়ে কখনো মায়ের সাথে তর্ক করবে না, আমার পছন্দ না। নিতু অবাক হয়ে বলল, না, আমি তো এসব মেনে নিব না। তোমার মা পরিবারের কর্ত্রী বলে ওনার যা মন চাই তাই করবে, উচিত অনিশ্চিত না ভেবে কাজ করবে। তুমি যদি আমাকে সাবানা টাইপের মেয়ে ভেবে থাকো তাহলে আমি তোমাকে আগেই সরি বলে নিচ্ছি। আমি ওইসব টলারেট করা মেয়ে না, আমি স্বাধীনতা মেয়ে, আমি স্বাধীন চেতা মেয়ে। কেউ আমাকে অমিডেট করবে, আমি সেটা মোটেও সহ্য করব না। তুমি নিশ্চয়ই এতটুকু বুঝেছো এতদিনে আমি অন্যের কথায় প্রভাবিত হই না। যদি হতাম তবে বিয়ের আগেই তোমার কথা শুনে সুরসুর করে বিছানা পর্যন্ত চলে যেতাম। তোমাদের বাড়ি এরকম অবস্থা হলে তুমি আমাকে আগেই বলে দিতে, আমি তাহলে বিয়ের আগে ভেবে দেখতাম বিয়ে করাটা ঠিক হবে কিনা। তামিম নিতুর থেকে এরকম কথা প্রত্যাশা করেনি। এখন এরকম কথা শুনে তামিম বিস্মিত হয়ে গেল। তাহিরা বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল নক করতে করতে। তারপর বিরক্ত হয়ে চলে গেলেন রুমের দিকে। তামিমও আজ ঘুম থেকে উঠে বাহির থেকে নাস্তা আনতে পারেনি। 9টা বাজতেই দিশার চিৎকার শুরু হয়ে গেল। তার নাস্তা এখনও দেওয়া হয়নি। তাহিরা বেগম দিশার চিৎকার শুনে ছুটে গেলেন রান্নাঘরে দিশার জন্য নাস্তা বানাতে, আর সেই সাথে নিতু 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললেন। নিতু উঠে দেখল দিশা নাস্তা করছে। শাশুড়িকে ডাক দিয়ে নিতু বলল,